আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলফাইজ ইনসাইটস। আজকে আমরা ব্যাট বিসি নিয়ে আমাদের ভিডিওটা বানিয়েছি। সো আমরা ভিডিওটা শুরু করার আগে আমরা একটা ডিসক্লেমার দিয়ে দিই যে যা তথ্য নিয়েছি আমরা সবই ডিএসসি থেকে, এবং গতকালকে তাদের হাফ ইয়ারলি ইপিএস প্রকাশ করেছে আমরা বিভিন্ন নিউজ পেপার থেকে, সেখান থেকে নিয়ে আমরা এই ভিডিওটা বানিয়েছি। সো কোনো ভুল ত্রুটি হলে এটা ইচ্ছাকৃত কোনো ভুল না, আপনারা ভিডিওর নিচে সেটা কারেকশন দিয়ে বলে দিবেন, আমি সেটা কারেকশন করে দিব। তো চলেন দেরি না করে আমরা ব্যাট বিসি বিস্তারিত ভিডিওতে যাই আমরা। সো আজকের এই ভিডিওতে আমরা ব্যাট বেসির সর্বশেষ যে হাফ ইয়ারলি যে ফলাফল দিয়েছে সেটা আমরা বিশ্লেষণ করব। শুধু ইপিএস কত এসেছে সেটা দেখব না, বরং কীভাবে কিউ টু ইপিএসটা বের করতে হয়, কিউ ওয়ান থেকে কিউ টু গ্রোথ কমেছে নাকি বেড়েছে, আগের বছরের কিউটির তুলনায় এবারকার কিউটুর ইপিএস কি কম্পেয়ার করে দেখব বেড়েছে নাকি কমেছে, ক্যাশ ফ্লো কেন গুরুত্বপূর্ণ সেটা দেখব আমরা, তারপরে ফ্যাক্টরি যে ট্রানজিশন হয়েছে সেটার ভবিষ্যৎটা কী, এগুলো সব কিছুই আমরা ধাপে ধাপে দেখব। তো আমাদের এই প্রথম পেজে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাট বিসি তাদের গতকালকে তাদের ক্লোজিং প্রাইস ছিল 225 টাকা 70 পয়সা। আচ্ছা, ব্যাট বিসি হাফ ইয়ারলি ইপিএস হচ্ছে 60 টাকা 65 পয়সা। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে যদি আমরা কম্পেয়ার করি গত বছরের সাথে, গত বছরে ছিল 60 টাকা 69 পয়সা, তাহলে ডিফারেন্স যদি আমরা বের করি এই বছরে 60 টাকা 65 পয়সা থেকে গত বছরে 60 টাকা 69 পয়সা যে ডিফারেন্সটা থাকে সেটা হচ্ছে 0.52%। সো ইয়ার অন ইয়ার ভিত্তিতে আমরা যদি হাফ ইয়ারলি ইপিএস মাত্র 0.52% কমেছে। সো এটা সহজ মানে হলো হাফ ইয়ারলি ইপিএস প্রায় ফ্ল্যাট বা একই জায়গায় আছে, বড় কোনো কলাপস হয়নি, কিন্তু সামান্য তারা প্রেশারে আছে কোম্পানি, সেটা আমরা বুঝতেই পারছি। সো এই প্রেশার কেন হলো সেটা বুঝতে রেভিনিউ লাগবে, মার্জিন, অপারেটিং কস্ট, ট্যাক্স পেন্স, রিলোকেশন এবং ওভারঅল বিজনেস ট্রানজিশন একসাথে দেখতে হবে আমাদেরকে। তো চলুন আমরা আমাদের পরবর্তী পেজে যাই। আচ্ছা, চলেন আমরা দেখি যে কোম্পানি হাফ ইয়ারলি ইপিএস যে দিয়েছে সেটা কিভাবে বের করতে হয়, জাস্ট কোয়ার্টার টুটা। সো কোয়ার্টার টু ইপিএসটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে হাফ ইয়ারলি ইপিএস যেটা দিয়েছে সেখান থেকে কোয়ার্টার ওয়ান যে ইপিএসটা দিয়েছিল সেটাকে বাদ বাদ দিতে হবে। তাহলে যদি আমরা দেখি 2026-এর কোয়ার্টার হাফ ইয়ারলি ইপিএস হচ্ছে 60 টাকা 65 পয়সা, আর কোয়ার্টার ওয়ান ইপিএস হচ্ছে 3 টাকা 88 পয়সা। তার মানে হচ্ছে কোয়ার্টার টুর ইপিএস এসেছে 3 টাকা 77 পয়সা, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি 3 টাকা 77 পয়সা কোয়ার্টার টু এর ইপিএস। আচ্ছা, আমরা যেটা আরও ভালোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে কিউ ওয়ান, যেটা ইতিমধ্যে গত বছরে ছিল 3 টাকা 88 পয়সা, যেটা এবার এসেছে 3 টাকা 77 পয়সা। সো খুব যে একটা বেশি কমেছে তা বলা যাবে না। সো ইপিএস যদি আমরা কম্পেয়ার করে দেখি, যে এই দেখেন নেক্সট পেজে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোয়ার্টার ওয়ান ইপিএস ছিল 3 টাকা 88 পয়সা এবং কোয়ার্টার টু ইপিএস হচ্ছে 3 টাকা 77 পয়সা। তাহলে হচ্ছে ডিফারেন্স হচ্ছে কোয়ার্টার টু কোয়ার্টার, কোয়ার্টার ওয়ান থেকে কোয়ার্টার টু ডিফারেন্স হচ্ছে -0.11। তাহলে খুব একটা বেশি কমেনি। সো পার্সেন্টেজ হিসাব করলে যদি দেখেন আপনি তাহলে মাত্র -2.84%। আর কোয়ার্টার টু ইপিএস থেকে কোয়ার্টার ওয়ানের তুলনায় যদি আমাদের 2.84% কম হয়ে থাকে তাহলে আমরা যদি দেখি একটা জিনিস, যে এই নেগেটিভ হলেও খুব বড় বললাম ডিক্লাইন হয় নাই। সো অনেক সময় কোয়ার্টার বেসিসে সেলসের টাইমিং, কস্ট অ্যাডজাস্টমেন্ট, ট্যাক্স ইম্প্যাক্ট অথবা ট্রানজিশন যে রিলেটেড এক্সপেন্সের কারণে ইপিএসের একটু কম বেশি হতে পারে। সো তাই শুধু কোয়ার্টার ওয়ান থেকে কোয়ার্টার টু দেখে কখনোই আপনাদের সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, বরং আপনাদের ট্রেন্ড দেখতে হবে মার্কেটে, সেটার ক্যাশ ফ্লো দেখতে হবে, নেক্সট কোয়ার্টারে এই যে কোয়ার্টারের যে ফলো থ্রু হবে সেটা দেখতে হবে, তাদের সেটার ইপিএস কেমন হচ্ছে, তাদের ক্যাশ ফ্লো কেমন আছে, সব দেখতে হবে আমাদের। সো আমরা এখানে বলে সুন্দর করে দেখিয়ে দিয়েছি যে কোয়ার্টার টুর থেকে কোয়ার্টার ওয়ানটা কীভাবে করে আমরা হাফ ইয়ারলি থেকে ফার্স্ট কোয়ার্টার মাইনাস করে কোয়ার্টার টু এইটা এবার এসেছে, যেটা গতবারের থেকে কোয়ার্টার ওয়ান থেকে এবারের কোয়ার্টার হিসাব করলে কম, বাট খুব একটা বেশি কম না, মাত্র 2.84% কম। চলেন আমরা এখন নেক্সট পেজে যাই। আমরা দেখি কোম্পানির রেভিনিউ এবং প্রফিটের কী অবস্থা, টপ লাইন দেখবো আমরা, বটম লাইনও দেখবো আমরা, যে গ্রস কেমন রেভিনিউ কীরকম আছে, নেট রেভিনিউ কীরকম আছে, চলেন আমরা দেখি এখন ওটা। সো কোয়ার্টার টুর যদি আমরা ইপিএস এবং কোয়ার্টার ওয়ানের সাথে কম্পেয়ার করলে মাত্র 2.84% কম দেখলাম। সো রেভিনিউ যদি আমরা হিসাব করে দেখি যে 2026-এর গ্রস রেভিনিউ প্রায় 23,288 কোটি টাকা।
সো এটা চেঞ্জ হয়েছে 0.8%। নেট রেভিনিউ প্রায় 3,831 কোটি টাকা, চেঞ্জ হয়েছে -6%। এবং গ্রস প্রফিট কমেছে প্রায় 7%-এর কাছাকাছি। অপারেটিং প্রফিট কমেছে -4.3%, কিন্তু প্রফিট আফটার ট্যাক্স প্রায় -0.5% কমে অলমোস্ট স্টেবল আছে। সো এর মানে হলো টপ লাইন এবং গ্রস প্রফিটস আপনি যদি কিছুটা প্রেশারে থাকলেও বটম লাইন তারা ঠিকই ধরে রেখেছে। সো এটা হতে পারে যে তাদের অপারেটিং এক্সপেন্স কমার কারণে এবং ট্যাক্স এক্সপেন্স কমার কারণে অথবা অন্যান্য কস্ট এফিসিয়েন্সির কারণে এটা হয়েছে। সো কিন্তু রেভিনিউ প্রেশার থাকলে সেটা ফিউচার কোয়ার্টারে মনিটর করা জরুরি। আমাদের দেখতে হবে যে সামনের কোয়ার্টারে তাদের রেভিনিউ এবং প্রফিটের পিকচারটা কীরকম হয়। চলেন আমরা নেক্সট পেজে যাই। ক্যাশ ফ্লো। সো ব্যাডবিসির এবারকার ক্যাশ ফ্লো হচ্ছে এই হাফ ইয়ারলি ইপিএসের সব থেকে পজিটিভ একটা জিনিস। এবারকার হাফ ইয়ারলিতে তাদের ক্যাশ ফ্লো দেখিয়েছে তারা 29.12, যেখানে গত বছর ছিল এটা 9.05। সো যদি আমরা চেঞ্জ বের করি যে 29.12 থেকে -9.15 যদি আমরা বাদ দিই, 0.5 বাদ দিই, তাহলে ডিফারেন্স হচ্ছে 20.07। তাহলে পার্সেন্টেজ গ্রোথে 221.8% তাদের গ্রোথ হয়েছে আপনাদের ক্যাশ ফ্লোতে। সো অপারেটিং ক্যাশ ফ্লো যদি বেশি হয় তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে যে 221.8। আমরা যদি দেখি যে অপারেটিং ক্যাশ ফ্লো যদি বেশি হয় তাহলে পজিটিভ, কারণ ইপিএসের অ্যাকাউন্টিং প্রফিট দেখায়, কিন্তু ক্যাশ ফ্লো দেখায় বিজনেস থেকে আসলে বাস্তবে ক্যাশ আসছে কি না। এবং শক্তিশালী অপারেটিং ক্যাশ ফ্লো বললাম আপনি লিকুইডিটি, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং ডিভিডেন্ড যে সব ভবিষ্যতে দিবে তারা, এটার একটা ভালো সিগন্যাল বললাম এই আপনার অপারেটিং ক্যাশ ফ্লো থেকে আমরা বুঝতে পারি। তবে সতর্ক থাকতে হবে আমাদের, যেটা হচ্ছে যে ক্যাশ ফ্লো হচ্ছে একটি পিরিয়ড, এর বেশি খুব বেশি বাড়লে দেখতে হবে এটা কি সাস্টেন করছে কি না। যে নেক্সট কোয়ার্টার যে Q3 দিবে তখন দেখতে হবে ক্যাশ ফ্লোটা কত হয়েছে। মানে অনেক সময় দেখা যাচ্ছে ইনভেন্টরি, রিসিভেবল কালেকশন, পেয়েবল টাইমিং, ওয়ার্কিং ক্যাপিটাল মুভমেন্ট বা ওয়ান অফ অ্যাডজাস্টমেন্টের কারণে ক্যাশ ফ্লো কোনো কোয়ার্টারে বা হাফ ইয়ারলিতে বেশি দেখাতে পারে। তাই আগামী কোয়ার্টারে ক্যাশ ফ্লো ট্রেন্ড ধরে রাখতে পারে কি না সেটা আমাদেরকে দেখতে হবে গুরুত্ব সহকারে। চলেন আমরা নেক্সট স্লাইডে যাই, একটু আমরা ব্যালেন্স শিটটা দেখি। ব্যালেন্স শিট এবং লিকুইডিটি লুকস দেখি আমরা কী অবস্থা। সো কারেন্ট রেশিওতে 1.72x, আপনাদের গত বছরের সাথে 1.54x এর তুলনায় ভালো। ন্যাভ হচ্ছে এবার দিয়েছে তারা 160.15, যেটা গত বছর ছিল 102.50। সো এটা গত বছরের থেকে ন্যাভ বেড়েছে। সো রিসিভেবল কমেছে, শর্ট টার্ম ব্যাংক লোন 30শে জুনে 0 দেখানো হয়েছে। সো এগুলো লিকুইডিটির জন্য ভালো সিগন্যাল। তবে সাভারেজে তাদের এক্সপানশন এবং রিলোকেশনের কারণে তাদের ফিউচার ক্যাপেক্স, বরোয়িং, ডেপ্রিসিয়েশন, মার্জিন ইম্প্যাক্ট কেমন দেখা যেতে পারে। তাই ব্যালেন্স শিট ভালো হলেও ইনভেস্টার শুড ওয়াচ ওয়েদার দ্য নিউ বরোয়িং কামস ব্যাক ইন দ্য নেক্সট কোয়ার্টার। সো এর পরবর্তী কোয়ার্টার আমাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে তাদের যেই কোয়ার্টারে তাদের ইয়েটা প্রকাশ করছে, কোয়ার্টারলি রিপোর্টটা। চলেন আমরা নেক্সট পেজে যাই। যে রিলোকেশন করেছে এবং সাভারের যে এক্সপানশনটা হয়েছে। সো মোয়াখালীতে আসলে আমরা যেটা জানি যে ব্যাডবিসি বর্তমানে অপারেশনাল ট্রানজিশন ফেসের মধ্যে আছে। মোয়াখালীতে লিজ ইস্যু ছিল তাদের, যে একটা কোর্টের ডিসিশন ছিল সেটা। সো সেটার কারণে তারা রেজিস্ট্রার অফিস রিলোকেশন করে আশুলিয়াতে মুভ করেছে এবং সাভার সাইডে কেন্দ্রিক প্রোডাকশন ও ক্যাপাসিটি এক্সপানশন এগুলো কোম্পানির ফিউচার অপারেশনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো লং টার্ম পজিটিভ দিক হলো সাভারে মডার্ন ফ্যাক্টরি এবং ক্যাপাসিটি এক্সপানশন, প্রোডাকশন ক্যাপাবিলিটি, সাপ্লাই কন্টিনিউটি এবং এফিসিয়েন্সি ইমপ্রুভ করতে পারে। এবং শর্ট টার্ম রিস্ক হলো রিলোকেশন কস্ট, ট্রানজিশন ডিসরাপশন, অ্যাডিশনাল ক্যাপেক্স, বরোয়িং রিকোয়ারমেন্ট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এবং মার্জিন প্রেশার। তাই ইপিএস বা মার্জিনে কোনো চাপ দেখা গেলে এই ট্রানজিশন ফ্যাক্টরগুলো আমাদের মাথায় রাখতে হবে, যে এটার কারণেই ব্যাটের একটু এই যে একটা টার্বুলেন্স চলছে এই আপনার এই রিলোকেশনের কারণে। সো আমরা চলেন নেক্সট পেজে যাই। আমরা একটু প্রাইস অ্যাকশনটা দেখি যে কোন লেভেলগুলো আমাদের দেখা উচিত। সো গতকালকে আমাদের ব্যাটের প্রাইস ক্লোজ ছিল হচ্ছে 225.70। সো এটা একটা রেজিস্ট্যান্স আছে 230 টাকা থেকে 232 টাকা, এই লেভেলটা একটা রেজিস্ট্যান্স দেখেন আমি মার্ক করে দিয়েছি। এবং তাদের সাপোর্ট জোন হচ্ছে 205 থেকে 210 টাকা।
তার আগে একটা স্মল সাপোর্ট আছে 217 থেকে 216 টাকা এই রেঞ্জের মধ্যে। তো ব্যাটে যারা আসলে ইনভেস্ট, তারা লং টার্ম ইনভেস্টার, তারা আসলে শর্ট ট্রেড করে না। সো এই জন্য আমি এই মাঝখানে যে আপনার 16 বা 17 যে সাপোর্ট, সেটা আমি শো করি নাই আমার চার্টে। সো এটা থেকে আমরা যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যদি রেজিস্ট্যান্সটা ব্রেক করতে না পারে তাহলে হয়তো কিছুটা নিচে নেমে আসতে পারে। আর যদি 230-32 রেজিস্ট্যান্সটা ব্রেক করতে পারে তাহলে সে আবার ধীরে ধীরে 245 থেকে 250 টাকা লেভেলে যাবে। এবং মাথায় রাখতে হবে 260 থেকে 62 একটা গ্যাপ আছে। তো প্রাইস অনেক সময় গ্যাপ করে আসলে ওটা আবার রিকভার করে। সো ব্যাট একটা ভালো একটা কোম্পানি। আপনারা যদি খেয়াল করে দেখেন যে এটা অনেক উপরে ছিল, প্রাইস 550 টাকার উপরে ছিল। সো তাদের একটা কোম্পানির এই রিস্ট্রাকচার এবং রিলোকেশনের কারণে তাদের বললাম এইরকম একটা ইপিএসের একটা ফল ডাউন হয়েছে এবং তাদের ডিভিডেন্ডটাও কমে গিয়েছে। সো এটার কারণে হচ্ছে আপনার প্রাইসটা সিগনিফিকেন্টলি ফল করেছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে শুধু ব্যাট বললাম যে নর্মাল ইনভেস্টররা কিনা তা না, বড় বড় যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আছে তাদের সবার বুকসেই বললাম ব্যাটের শেয়ার আছে। সো এটা একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। তো এখন আমরা যদি লাস্ট পেজটাতে যাই আমাদের, যে আমাদের এখান থেকে এই ভিডিও থেকে আমাদের কী কী জিনিস আমাদের ভবিষ্যতের জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সব মিলিয়ে হচ্ছে আপনার ব্যাটের হাফেলের ইপিএস সামান্য কমেছে কিন্তু কোনো বড় ডিক্লাইন হয় নাই। সো Q2 ইপিএস Q1-এর থেকে অল্প কম হলেও গত বছরে Q2-র তুলনায় বললাম 109% বেড়েছে। সো আপনাদেরকে গত বছরে Q2 ছিল 1.8, সেটা এবার হয়েছে 3 পয়েন্ট সামথিং। সো সেইটাই যদি হিসাব করে দেখেন তাহলে 109% বললাম গত বছরের কিউটি থেকে এই বছরের কিউটি বললাম গ্রোথ হয়েছে। সো এটা বললাম খুব ভালো একটা দিক। সো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ইনভেস্টরদের যে মানে চিন্তা করতে হবে যে ক্যাশ ফ্লো যেটা আমাদের ভালো হয়েছে এবার সবথেকে শক্তিশালী দিক যেটা 9 টাকা থেকে 29 টাকা হয়েছে। বাট আমাদেরকে দেখতে হবে যে 4টা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে ইপিএসের ট্রেন্ড Q3-তে সাস্টেন করে কি না, ক্যাশ ফ্লো নেক্সট কোয়ার্টারে কী অবস্থা থাকে, স্ট্রং থাকে কি না, এবং রেভিনিউ প্রেশার কমে কি না, এবং সাভারেজের ট্রানজিশন বা ক্যাপেক্স ব্যালেন্স শিট ও মার্জিন এ কী ইম্প্যাক্ট ফেলতে পারে এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এবং যেটা ইম্পর্টেন্ট আরেকটা বিষয়, লং টার্ম যারা ইনভেস্টার তাদের জন্য ব্যাটের প্রাইসটা এখন যে লেভেলে আছে খুবই ভালো। তার কারণ আমরা যদি প্রাইস চেক করে দেখি অনেক উপরে ছিল, 500 উপরে ছিল, সেটা নেমে এসেছে 220 টাকা 230 টাকা এই রেঞ্জটার মধ্যে। সো আপনারা যদি সবাই মানে একটু মিউচুয়াল ফান্ড খেয়াল করে থাকেন, অনেক ভালো ভালো মিউচুয়াল ফান্ড যারা আছে, আমি নাম মেনশন করলাম না, তারা তাদের বুকসে ব্যাট নতুন করে আবার অ্যাড করা শুরু করেছে। সো তারা হচ্ছে ফান্ড ম্যানেজার, তারা হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তারা মেনটেন করে, ফান্ড মেনটেন করে। তারা আমাদের থেকেও আরও অনেক বেশি ইনডেপথ অ্যানালাইসিস করেই তারা তাদের বুকসে কোনো শেয়ার অ্যাড করে। তার মানে দাঁড়াচ্ছে যে ব্যাটের গত বছরের কিউটির থেকে এই বছরের কিউটু বললাম সিগনিফিকেন্টলি ইনক্রিজ করেছে। Q2 109%, কিন্তু হাফ ইয়ারলিতে কম্পেয়ার করলে গত বছর থেকে কিছুটা কম, বাট খুব বেশি ডিক্লাইন হয় নাই। সো ভবিষ্যতের জন্য যারা যারা ব্যাট তাদের পোর্টফোলিওতে অ্যাড করতে চাচ্ছেন, নেক্সট কোয়ার্টারগুলো অবশ্যই খেয়াল করবেন যে ইপিএসের গ্রোথটা কি কন্টিনিউশন হচ্ছে কি না। তাহলে আশা করছি ভবিষ্যতে ব্যাট অনেক রেপুটেড একটা কোম্পানি, তারা আবার ভালো হবে, ভালোভাবে তারা ব্যাক করতে পারবে, যেটা তাদের ভবিষ্যতে যেসব বা আপনাদের আর্নিংসগুলো দিবে সেখান থেকে তাদের রিফ্লেকশন আসবে, তারা কি তাদের এই লসটা রিকভার করতে পারছে কি না, এবং তাদের রিকভার করতে পারলে তাদের ডিভিডেন্ড যেটা আগে যেভাবে দিত সেভাবে করে তারা আবার দিতে পারবে। তো সবাই ভালো থাকবেন। এবং এই ভিডিওটা করার আরেকটা কারণ হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে একজন ব্যাট বেসি সম্পর্কে জানতে চেয়েছিলেন। সো এই জন্য এই ভিডিওটা আরও করা। সো আশা করি সবাই এটাতে উপকৃত হবেন এবং আপনারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ফেসবুক আমাদের যে পেজটা সেটাতে ফলো এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন।